সারা দেশ স্তম্ভিত, কারণ শুরু হয়েছে এক অভূতপূর্ব অত্যাচার এবং নৈরাজ্য। এই অত্যাচার আর নৈরাজ্য সারা দেশ আগে কখনো দেখেনি। আওয়ামী লীগের সন্ত্রাসীদের স্টাইলে এবার যুব দলের সন্ত্রাসীদের হাতে 28 অক্টোবর স্টাইলে খুন হইল এক ব্যবসায়ী। পাথর দিয়া বিপুল জিঘাংসা নিয়া থেতলে দিছে সেই ব্যবসায়ীর শরীর। সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সোহাগের কাছে কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসতেছিল স্থানীয় যুবদল নেতা পরিচয় দেওয়া মাহিন। সোহাগ তাতে রাজি হয়নি। এই নিয়ে তাকে হুমকি ধামকি দেওয়া হয়। হত্যার আগের দিন তার গুদামে গুলিও চালানো হয়। সারা দেশে লুটতরাজ চাঁদাবাজিতে কোন কোন দলের লোকেরা যুক্ত আমরা জানি। এই পাথর দিয়ে শরীর থেতলে দেওয়া কোনো নতুন বিষয় না। আমি অনেক আগে থেকেই লক্ষ্য করতেছি, আমি সতর্ক করতেছি বিএনপিকে, দেখেন আমাদের দেশে ফিরলে বাইচা থাকতে দিবে না বিএনপির কর্মীরা বলে। বিএনপির সাম্প্রতিক আচরণগুলো হয়ে উঠতেছে ভয়ঙ্কর রকমের ফ্যাসিস্ট। আমার পেজে এসে একজন বা দুইজন না, একাধিক মানুষ হুমকি দেয়, কেন বিএনপির সমালোচনা করি, খুন করে ফেলার হুমকি দেয়। আওয়ামী লীগও হুমকি দিত ইনবক্সে, আর প্রকাশ্যে ওরা হুমকি দিচ্ছে 32 নম্বর ভাঙার পরে, কিন্তু বিএনপির কোনো ভয় ডর নাই, প্রকাশ্যে হুমকি দেয়। আমি আজকে একটা দেখাচ্ছি কি কারণে সে আমাদের দেশে আসতে দেবে না বা আসলে বাইসা থাকতে দেবে না, ওটা ওরাই জানে। হ্যাঁ, এরা ক্ষমতা আসলে কি করবে আল্লাহ মালুম। হ্যাঁ, আইডম দেখলে করে নিস রে ভাই, হ্যাঁ করে নিস, যে জিতবে ওই তো সিকান্দার হবে। অ্যাডম থাকলে তুই আমাকে দেখে নেবো, আমার অ্যাডম থাকলে তো করে দেখে নেবো। এটাই রাজনীতি। রাজনৈতিক দল তার আশেপাশে বন্ধু রাখে, যারা ঠিক দল করে না কিন্তু একটা লুজ সম্পর্ক থাকে তাদের সাথে। আওয়ামী লীগের কাছে কিন্তু মাস্টার ছিল, সেজন্য আওয়ামী লীগ এতদিন রাজত্ব করতে পারছিল। বিএনপি সবাইরে শত্রু বানায়। এদের কর্মীদের রাজনৈতিক শিক্ষা এতই দুর্বল, এরা যখন দাবরানির উপরে থাকে তখন কেসো হইয়া থাকে, আর যখন ক্ষমতার গন্ধ পায় তখন নেকড়ে হইয়া ওঠে। যাই হোক, এগুলো নিয়ে আলাপ করবো পরে, নির্বাচন আসুক, ক্যাম্পেইন করে দেবো, দেখাই দেবো জনগণকে কাদের ভোট দিতেছেন, দেখেন কিছুই হবে না হয়তো, কিন্তু আমি খায় না খায় কন্টেন্ট বানাবো। শুধু আমার যে গালিগুলো দিছে বিএনপির কর্মী আছে, এগুলো কম্পাইল করলে না 10টা এপিসোড হয়ে যাবে। আমার এই যদি মাইরা ফেলাইতে চায় তাহলে তো একজন সাধারণ ব্যবসায়ীকে থেতলাইয়া দেবেই। গতকালকের ভিডিওতে একজন বলতেছে বিএনপির কর্মী যে আমি হিন্দু তাই বাংলাদেশে আমি অশান্তি লাগাই দিতে চাই মুসলমানদের মধ্যে। চিন্তা করেন, এইটা যদি বিএনপির একজন কর্মীর রাজনৈতিক চিন্তা হয়, সেই বিএনপি দেশকে কি দেবে? আমার আর ইলিয়াসের ছবিতে যদি জুতা মারতে পারে, তাহলে একজন সাধারণ মানুষকে খুন করতে তো সমস্যা হবেই না। আমাদের বলে মালাউন, বিএনপির কর্মীরা গালি দেয় মালাউন বইলা। তো এই দল আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে না। আজ বাংলাদেশে মিছিল হয়, টিনের সালে কাউয়া, তারেক জিয়া, এর দায় কার? চান্দাবাজদের নাকি বিএনপির অনলাইন ইনফ্লুয়েন্সারদের? আসেন সেটা একটু বুঝে দেখি। এর দায় ক্যাটাগরিক্যালি কয়েকজন। আমি নাম বলতে চাইতেছিলাম না, কিন্তু আজকে আমি বলবো। আমি তালিকা করে আজকে নাম বলবো। এই তালিকায় প্রথমে থাকবে ফাহাম আব্দুল সালাম, শাহেদ আলম, রাশেদ, বুলডগ মির্জা, অ্যাপোলো, জুলকারনাইন সায়েদ, রুমিন ফারহানা, ফজলু পাগলা, কথা কামাল, মারুফ, বিএনপির সাথে অ্যালাইন্ড হওয়া সিপিবি বামপন্থী ঘটনার লোকেরা এবং আরো কয়েকজন। এরা ইন্টেলেকচুয়ালি বিএনপিকে পথভ্রষ্ট করছে নিতান্ত নির্বুদ্ধিতা থেকে এবং বিগ ইগো থেকে। এরা বিএনপির কর্মীদেরকে উস্কাইছে, যারা বিএনপির শত্রু না তাদের বিরুদ্ধে। বিএনপির ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করছে এরাই। হুদাই ছাত্রদের, এনসিপি, প্রফেসর ইউনূসের সরকার, জামাত শিবিরের পিছনে লাগছে এরাই সেই ন্যারেটিভ তৈরি করছে। ওয়াকারের সাথে দোস্তালি করছে এরাই। এর ফলে বিএনপির কর্মীরা সারা দেশে দিগ্ভ্রান্ত হয়েছে। পলিটিক্স বুঝতে পারেনি, রাজনীতি বুঝতে পারেনি, আজকার করণীয় কি বুঝতে পারেনি। বিএনপির নেতৃত্ব বিভ্রান্ত হয়েছে। এমন কইতে পারেন বিএনপির নেতৃত্ব লায়ক না যে তাদের বিভ্রান্ত করা যায়? তাদেরকে যে বিভ্রান্ত করা যায় তারা যে লায়ক না, এটা তো আমরা হাসিনা বিরোধী লড়াই দেখছি, তাই না? সেজন্যই তো বিএনপি এই লড়াইয়ের নেতৃত্ব দিতে পারে নাই। তাই বিএনপির পলিটিক্যাল ম্যাচুরিটি কেমন সেটা নিয়ে প্রশ্ন তোলা যায় আছে। আমি বিরামহীনভাবে বিএনপির এই ভুল রাজনৈতিক কৌশল নিয়ে কথা বলছি। বিএনপি মনে করিছে বিএনপির আমি পাকা ধানে মই দিতেছি, হ্যাঁ, অথচ এরা বোঝে নাই আমার বিএনপির সাথে অ্যালাইন্ড হয়ে যাওয়াটাই সবচেয়ে সহজ ছিল। আমার উপরে ঝ্যাপে পড়িছে। এই ঝ্যাপে পড়ার ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে এই লোকগুলো যাদের নাম আমি বলছি। এরা হেন নোংরামো নাই যেটা তারা করে। তো এর ফল কি? ফল তো একটাই, পিনাকির বালটাও ফেলতে পারেন। আর বাংলাদেশের রাস্তায় স্লোগান ওঠে টিনের সালে কাউয়া, তারেক রহমান। যে তারেক রহমানের বীরের বেশে দেশে ফেরার কথা ছিল, সেই তারেক রহমানকে এই জায়গায় নামায় আনার দায় এই লোকগুলা। 2 দিন আগে এরা আমার পিছে লাগে দল বেঁধে একটা ছবি নিয়ে, এই যে ছবিটা নিয়ে একটার পর একটা ভিডিও বানাইতেছে। ওই ভিডিও দিয়ে নাকি আমাকে চর মারিছে ভার্চুয়ালি।
হ্যাঁ, আরে নেতারা যে টেকে নাই ওই ছেলেটার দিকে সেটা তো মিছা না। ক্যামেরার চোখ তো ভুল দেখে নাই। ওই ক্রেসে দাঁড়ানো ছেলেটা নিজে এসেও যদি বলে তাও আমার দেখাটা মিথ্যা না। আমার সেই সমালোচনা নিতে পারে নাই, তাই লানত পড়িছে। আজকে রাজপথে স্লোগান উঠেছে তারেক রহমান। ইডেনে ছাত্র দলকে হল ছাড়ার আলটিমেটাম দিছে। এই ইডেন থেকে ছাত্রলীগ আর আওয়ামী লীগ বিতাড়নের শুরুটা শুরু হয়েছিল, মনে আছে না? আমি যে সমালোচনা করেছিলাম সেই ছবিতে বুড়া নেতারা একজন আহতের দিকে না তাকায় নিজেরা গল্প করতেছিল, সেই সমালোচনা তারা নিতে পারে নাই। আর আজ তারা লজ্জায় মুখ দেখাতে পারতেছে না। দুর্বিনীত বর্বর মধুলবীদের দলে ভিড়ায় এক সময়ের সহযোদ্ধাদের উপরে জিঘাংসা নিয়ে যারা ঝাঁপায় পড়ে তাদের উপরে এভাবেই খোদা লানত পড়ে। আমি অভিশাপ দেই নাই, কিন্তু অভিশাপটাই না আনিছেন আপনারাই। রাজনীতিতে লাগে বয়ান, বয়ান ন্যারেটিভ। ওইটা যারা পারে তারাই রাজনীতির গতিমুখ ঠিক করতে পারে। ওইটা আসে এইখান থেকে, মাথা থেকে, এটি থেকে। ওইটা যতদিন থাকবে, যাদের সচিব থাকবে চিন্তায়, তারাই রাজনীতির মাঠে টিকে থাকবে। নিজেরা এভাবে জয় বাংলা হয়ে যাবেন, যারা চিন্তায় সজীব তাদেরকে পরাজিত করতে পারবেন না। এই সরল সত্যটা মাথায় রেখেন এখন থেকে। বিএনপির এই দশা কারা করলো, কিভাবে করলো এবং কেনই বা করলো? আকার আর তার পাশ পোষা ডিজিএফআই এর প্ল্যান এটা। বিএনপি যখনই ইন্ডিয়ার খপ্পর থেকে বাইরে হয়েছে তখনই বিএনপির চান্দাবাজ দুর্বৃত্ত অংশকে আশকারা দিয়ে মাঠে নামাইছে ডিজিএফআই। তাদের ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে বিরানি আলম, কচুঘাটি সহ অনেকেই, যারা বাংলাদেশে অ্যান্টি হাসিনা, অ্যান্টি ফ্যাসিস্ট রাজনীতি বুক দিয়ে আগলায় রাখতে পারে। তাদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করছে এরা। এই কচুঘাটি জুলকার নাইন সায়ের যা বলবে মনে করবেন এটা ওয়াকারের কথা, এটা ডিজিএফআই এর কথা। ও ডিজিএফআই থেকে মাসোহারা পায়। তারেক রহমান আর প্রফেসর ইউনূসের মিটিং হওয়ার পর আমি বলছিলাম ইন্ডিয়া আপাতত পরাজিত হয়েছে, কিন্তু ওয়াকার নতুন প্ল্যান নিয়ে মাঠে নামবে, মনে আছে না? ডিজিএফআই এর লক্ষ্যই ছিল বিএনপির বেপরোয়া অংশকে দিয়া এমন অবস্থা তৈরি করা যেন বিএনপি ঘৃণিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। ঠিক রাস্তায় আগাইছে। তাদের প্ল্যান পরিকল্পনা সফল কইরা দিছে এই কচুক্ষেতিরা, এই বিরানি আলমের। এমনই প্ল্যান করছে ডিজিএফআই যেন বিএনপিকে একেবারে ধ্বংস করে দেওয়া। আমরা যারা বিএনপির এই পতনকে দেশের বিপদ হিসেবে আইডেন্টিফাই করছিলাম, যখন বিএনপিকে অবধারিত পতন থেকে রক্ষার চেষ্টা করছিলাম, বিএনপির সমালোচনা শুরু করছিলাম, তখন ওই চিহ্নিত শয়তানগুলা আমাদের শত্রু হিসেবে চিহ্নিত করছিল। আমাদেরকে পরিচয় করাই দিয়েছিল বিএনপির কর্মীদের সামনে যে এরা বিএনপির শত্রু। এরা একে একে আমাদের কণ্ঠরোধ করার জন্য এমন কিছু নাই যা করে না। খুঁজে দেখলে আজকের পাথর দিয়া ক্যামেরার সামনে হত্যাকাণ্ডটাও ডিজিএফআই প্রযোজিত বলে জানা যাবে বলে আমার অনুমান। বিএনপির নেতা কর্মীদের বলি, আপনারা কি ডিজিএফআই এর গ্র্যান্ড ডিজাইনটা বুঝতে পারতেছেন? প্রশ্ন করেন, কে তাদের এই সাহস দিছে এইভাবে খুন করা যায়? কে খুনের সময় ক্যামেরা নিখুঁত ভাবে ভিডিও করলো? চান্দা নেতা খুন করে একরকম, কিন্তু বিভৎস ভাবে খুনের স্পেকটাকল কার পরিকল্পনা? অবাক লাগে না? যেন ক্যামেরাম্যান জানতো এই ঘটনা ঘটবেই তার সামনে। নিখুঁত অ্যাঙ্গেল থেকে ভিডিও। বিরানি আলম আর কচুক্ষেতিকে জিজ্ঞাসা করেন কেন তারা এইভাবে বিএনপির ক্ষতি করতে মরিয়া হয়েছিল। পিনাকি, ইলিয়াস, কনক এরা তো বিএনপির শত্রু না, শত্রু ছিল না। কেন তারা পিনাকি ইলিয়াসের পিছনে লাগিয়েছিল? তারা প্রচার করছে না বিএনপিকে আমরা ক্ষমতায় আসতে দিতে চাই না। বিএনপি এখন ক্ষমতায় আসতে পারবে? কি মনে হয়? প্রফেসর ইউনূসের সরকারের আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার কথা বলতেছিল। আরে বেকুবের বাচ্চা, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে কি আর্মি নাই? ওয়াকারের লোক নাই? তারা কি লাইতেছে? প্রথম আলোর সামনে তো ঠিকই আর্মি দিয়া গরু জবাই ঠেকাইতে গেছিল। আর্মি এই হত্যাকাণ্ড ঠেকাইতে পারে নাই কেন? চান্দাবাজ চান্দাবাজ কইয়া মুখে ফেনা তুলে ফেলছে। সাধারণ পাবলিককে পিটাইতেছে না আর্মি? পাশার মধ্যে পিটাইতেছে না? পাশা লাল কইরা দিতেছে না? আর্মি চান্দাবাজ ধরে পিটাইছে? একটাও পিটাইছে দেখান? করে নাই, কারণ এইগুলা ওয়াকার পালে। আবার দেখেন এই নধর এ দাবি করিচ্ছে বিএনপির গুন্ডাদের ম্যানেজ করার জন্য বিএনপির ক্ষমতায় যাওয়া দরকার। এগুলোর এখন হোলসেলে থাপড়ান বিএনপির কর্মীরা। আপনাদের বলতেছি, যদি বিএনপিকে রক্ষা করতে চান এগুলাকে যদি হোলসেলে না থাপড়ান বিএনপি রক্ষা পাবে না। বিএনপিকে এই জায়গায় এইগুলা নিয়ে আসছে। এই ছাপড়িগুলা যেদিন থেকে বিএনপির কান্দে চাপিছে সেদিন থেকে বিএনপির পতন শুরু হয়েছে। বিএনপির নেতা কর্মীদের এখন কি করণীয়? এইটা বিএনপির জন্য একটা ওয়েক আপ কল। বিএনপির কই আওয়ামী লীগের রাজনীতি করা বাদ দেন। ওয়াকার যে আপনাদের মারবে সেটা বিশ্বাস করেন। এখন ইন্ডিয়ার হাত ধরতে যায় না।
আব্দুল নূর তুষারদের হিরো বানায় না, রুমিন আর ফজা পাগলারে বহিষ্কার করে যদি বাঁচতে চান। আর কর্মীদের বলেন ছাত্রী আর কচু খেতিদের বয়ান দিয়া প্রভাবিত না হইতে। আর যা যা করছেন এতদিন এক সময়ের সহযোদ্ধাদের সাথে, তার জন্য পাবলিকের কাছে ক্ষমা চান, আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না। এনসিপি আর জামাত শিবিরের পিছে লাগা বন্ধ করে, প্রফেসর ইউনূসের সরকারের পিছে লাগা বন্ধ করে। এখনো টাইম আছে, আপনাদের ফিরে আসার সম্ভাবনা আছে। রাজনীতি দেখুন কিভাবে করতে হবে, রাজনীতি নিজে না বুঝলে আলাপ করেন, সাহায্য করব, পরামর্শ দিব। 2 সপ্তাহের মধ্যে পরিস্থিতি ঘুরে দেওয়া যাবে যদি কথা শুনেন। আমার কথা শুনলে যে ফায়দা আছে তার প্রমাণ হইতেছে পিনাকিরে তো হুতাই দিতে চাইছিল আপনার দলের চাপড়িরাই, ওয়াকার আর কচু খেতিদের সাথে মিলা। পারছে? পারে নাই। তাই কইতেছি সিচুয়েশন কেমনে পাল্টাইতে হয় সেটার জন্য গুরু না মানেন, পরামর্শ নিলে ক্ষতি নাই। আর জামাত শিবির এনসিপি কে বলি, চান্দাবাজদের বিরুদ্ধে কথা বলেন, অসুবিধা নাই, কিন্তু বিএনপিকে দল হিসেবে, তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে আক্রমণ করেন না। এতে দেশের উপকার হবে না। বিএনপি মানে চান্দাবাজ না, বিএনপি মানে জিয়াউর রহমান, বিএনপি মানে খালেদা জিয়া, বিএনপি মানে আমাদের অ্যান্টি বাকশাল পাইওনিয়ার পলিটিক্যাল প্ল্যাটফর্ম। সেটা ধ্বংস হইলে বাংলাদেশ বিপদে পড়বে। বিএনপি আমাদের শত্রু না, বিএনপি আমাদের বন্ধু সহযোদ্ধা। তার উপরে অভিমান হইতে পারে, কিন্তু ঘৃণা করা চলে না। রাজনৈতিক বিভ্রান্তি থাকতেই পারে, কিন্তু বিভেদ ডেকে আনা যাবে না। বিএনপি এই জাতির স্বতন্ত্র চেতনার এক অবিচ্ছেদ্য অধ্যায়। তারেক রহমান ভুল করতে পারেন, কিন্তু বিএনপিকে পুঙ্খানুপুঙ্খভাবে বাতিল করা মানে এদেশের গণতান্ত্রিক ধারাকে দুর্বল করা, এদেশের ফ্যাসিবাদ বিরোধী, ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইকে দুর্বল করা। আমাদের শত্রু কিন্তু একটাই, ভারত সমর্থিত হাসিনার ফ্যাসিবাদ। সে জায়গায় দাঁড়ায় আমরা যদি নিজেদের ঘরে আগুন লাগাই, তবে মুক্তি আসবে না বাংলাদেশের মানুষের, আসবে বিভ্রান্তি আর ধ্বংস। তাই সমালোচনা করেন, সংশোধনের ডাক দেন, কিন্তু ধ্বংস ডেকে আনেন না। কারণ আমরা সবাই একই ঐক্যতানে বাঁধা, একই বিপ্লবের সৈনিক। এই সত্যটা ভুলেন না। এই সত্য ভুললে বিপ্লবকে রক্ষা করতে পারবেন না। বিপ্লবকে রক্ষা করাই আমাদের প্রথম কর্তব্য। যাদেরকে হত্যা করা হয়েছে গণতন্ত্রের কণ্ঠকে রোধ করে দেওয়ার জন্য, সেই হত্যার বিচারগুলো যাতে সুষ্ঠুভাবে হয় তার সর্বোচ্চ উদ্যোগ বিএনপির থাকবে। এরপরে এখানে আরেকজন শহীদের বাবা কয়েকটি কথা বলেছেন। আপনার উদ্দেশ্যে আমি বলবো, আপনি দুটো বিষয় বলেছেন। আপনি নিশ্চয়ই এই অনুষ্ঠান যখন শুরু হয়, এই অনুষ্ঠানের সভাপতি একটি বক্তব্য রেখেছিলেন। আজকের অনুষ্ঠানে যে সভাপতি আমাদের ছাত্র দলের সভাপতি রাখি, সেখানে কিন্তু সভাপতি তার বক্তব্যে একটি কথা বলেছেন যে ষড়যন্ত্র কিন্তু শেষ হয়ে যায়নি। বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি, জনগণের এই বিজয়টা অর্জিত হয়েছে, কিন্তু ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে আছে, দেখেছেন, অনেকে শুনেছেন। আমি আজকে থেকে 8-9 মাস আগে বলেছিলাম অনুষ্ঠানে যে অদৃশ্য শত্রু আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সে অদৃশ্য শত্রু, যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের বিভিন্ন অধিকারের ক্ষেত্রে যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম বাধা হয়ে দাঁড়িয়েছিল, যারা ভিন্ন অবস্থান গ্রহণ করেছিল, জনগণের বিপরীত অবস্থান গ্রহণ করেছিল, আমরা বরাবর সরকারকে, বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারকে আমরা বরাবর বলেছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। কাজে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা, নিরাপত্তা দেওয়া। সরকার কেন ব্যর্থ হচ্ছে, এখানে যে শহীদের বাবা প্রশ্ন তুলেছেন, একই প্রশ্ন, আপনার এই একই প্রশ্ন আজকে আমাদের সবার এই সরকারের কাছে। তারা কেন প্রশ্রয় দিচ্ছে, তারা কেন আশ্রয় দিচ্ছে? গতকাল এই ঘটনাটি ঘটেছে, আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি। যাকে দেখেছি আমরা স্ক্রিনে, যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি?
আমরা কি তাদের দলে নেব যে যারা বিভিন্নভাবে মত সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কারো কারো কোনো প্রশ্রয় আছে, সেটিকে আমরা তাহলে ধরে নেব? কারণ আমাদেরও দাবি, দলের পক্ষ থেকে আমরা করেছি, আমাদের অঙ্গ সংগঠন করেছি। আপনারা দেখেছেন গতকাল মহাসচিব সাহেব দলের পক্ষ থেকে বলেছেন যে অন্যায় করবে সে অন্যায়, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন আছে, কাজে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। অন্যায়কারী কখনো কোনো দলের লোক হতে পারে না। কাজেই এই আপনার যে প্রশ্ন, এই প্রশ্ন আমাদেরও, এই প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের, এই প্রশ্ন সমগ্র বাংলাদেশের মানুষের। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে এবং আমরা খুব ভালো করে খেয়াল করছি তারা একটি সুস্থ স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করতে চাইছে। কাজে এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকটি মানুষ রাজনৈতিকভাবে সচেতন মানুষ। আপনাদের প্রত্যেকটি পরিবারে আত্মদান আছে এবং যে আত্মত্যাগ আপনারা করছেন সেটি কোনো কিছু দিয়ে পরিশোধ করা সম্ভব নয়। কাজে আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, আপনারা জোর গলায় প্রশ্ন তুলুন, তারা আপনাদের যে স্বজনরা আত্মত্যাগ করেছে তাদের বিচার কেন আজ পর্যন্ত বিলম্বিত হচ্ছে? কারা মত সৃষ্টি করে বিলম্বিত করতে চাইছে? কারা এই সকল হত্যাকাণ্ড? কারণ দুদিন আগে আরেকটি হত্যাকাণ্ড হয়েছে, আমাদের যুবদলের এক কর্মীকে হত্যা করা হয়েছে, তার রক কেটে দেওয়া হয়েছে। কেন সেটি নিয়ে কথা বলা হচ্ছে না? কেন সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে যে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে? এই প্রশ্নের জবাবগুলো আজকে আমাদের সবাইকে খুঁজতে হবে, কারণ এই প্রশ্নের জবাবগুলোর সাথে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক রয়েছে, বাংলাদেশের মানুষের অস্তিত্বের সম্পর্ক রয়েছে। আজকে আমাদেরকে দেখতে হবে প্রকৃতিগতভাবে কারা বাংলাদেশের মানুষের পক্ষে সে দাম। আমাদেরকে সত্যিকার ভাবে খুঁজে বের করতে হবে কারা বাংলাদেশের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে আজ, গতকাল, গত পরশু বা 50 বছর আগে। কারা বাংলাদেশের মানুষের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে এবং কারা নেয়নি, এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনা করতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। ধন্যবাদ।